সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম হটস্পট ছিল শহীদুল্লাহ হল সংলগ্ন চানখারপুল এলাকা। আন্দোলনের সূচনা থেকেই এই স্পটটির দখল নেয় সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ, ছাত্রলীগ শত চেষ্টা করেও এখান থেকে হটাতে পারেনি শিক্ষার্থীদের। যদিও অনেক হতাহত হয়েছে এই স্পটেই। এখানেই পুলিশের গুলিতে গুরুতর আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউসার আলম। অনুষ্ঠানে তিনি আজ আমাদের অতিথি, তার মুখ থেকেই শুনব ঘটনার বিস্তারিত। সাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাঈদ ভাই। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শহীদ মোহাম্মদ নাজিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা। ব্যবসায়ী নাদিম 19 জুলাই রামপুরা থানার সামনে পুলিশের গুলিতে শহীদ হন। তার মুখেই শুনতে চাই কিভাবে শহীদ হলেন তার স্বামী নাদিম। নিহা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সাগর এবং শহীদ নাদিমের উপরে নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। কাউসার আলম সাগর, জন্ম জেলা লক্ষ্মীপুর। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী, সোহাগের ভেতর নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। নিজ এলাকা থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করছিলেন তিনি। শেষ পরীক্ষার আগেই শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্ধ হয়ে যায় নিজ ক্যাম্পাস সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সাগর যোগ দেন সেই আন্দোলনে। শুধু যোগ দেওয়াই নয়, 2018 সালে কোটা বিরোধী আন্দোলন থেকে যার নেতৃত্বের সূচনা, তিনি তো আন্দোলনের অগ্রভাগেই থাকবেন। তাই তো সাগরকে দেখা যেত আন্দোলনের নেতৃত্বে। রাজপথের উত্তপ্ত স্লোগান ও ইস্পাত কঠিন প্রতিরোধ করে চানখারপুর এলাকায় প্রতিদিনই লড়াইয়ে অবতীর্ণ হন সাগর। সেখানে একদিকে ছাত্র জনতা, অন্যদিকে পুলিশ, ছাত্রলীগ, এই চিত্র যেন নিত্যদিনকার। মধ্য জুলাই থেকে এই পয়েন্টটি ছিল বহু হতাহতের স্থান। শত চেষ্টা, বহু খুন করেও এই স্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারেনি খুনি বাহিনী। 5 আগস্ট 2024 সকাল থেকেই থমথমে পুরো রাজধানী। চানখারপুল থেকে ভেতরে প্রবেশ করতে চাইছে পুলিশ, বিজিবি। ভেতরে শিক্ষার্থীদের কঠোর প্রতিরোধ। বেলা 11:30টার দিকে স্নাইপারের গুলিতে আহত হন সাগর। তার পাশে তখন রাসেল নামে আরেকটি ছেলের লাশ পড়ে আছে। এরপর তাকে নিয়ে কয়েকটি হাসপাতালে ছুটে বেড়ায় তার সতীর্থরা। সাগর বেঁচে ফিরেছেন। এখনো বেঁচে আছে তার স্বপ্ন। দেশ ও দেশের মানুষকে নিয়ে সাগর যে স্বপ্ন দেখতেন, সেটি বাস্তবায়ন করতে চান তিনি। শরীরে ক্ষত নিয়েও নিজ স্বপ্নের প্রতি অবিচল, অদম্য এই মেধাবী তরুণ। ঢাকার মিরপুরের মৃত মোহাম্মদ শামসুল হকের ছেলে মোহাম্মদ নাদিম ছোটবেলা থেকেই ছিলেন স্বাধীনচেতা, যে কারণে চাকরির পেছনে না ছুটে জড়িয়েছিলেন ব্যবসায়। স্ত্রী আর অবুঝ 2 ছেলে সন্তান নিয়ে ভালোই কাটছিল তার জীবন। বলা চলে সুখের সংসার। নাদিম বিয়ে করেন দক্ষিণ বনশ্রী এলাকায়। ব্যবসায়িক সুবিধার জন্য বাসা নিয়ে থাকতেন মেরাদিয়ায়। 24 মধ্য জুলাই থেকে এই এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের সঙ্গে মিলেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। প্রতিদিনই পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে ছাত্র জনতাকে। 19 জুলাই শুক্রবার সকাল থেকেই সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞে মেতে ওঠে খুনি বাহিনী। রামপুরা থানা এলাকায়ও চলে হত্যা মিশন। জুমার নামাজের পর নাদিমকেও গুলি করা হয় থানার সামনে। গুলিতে লাল হয়ে যায় তার পরনের সাদা পাজামা। তার গায়ের অ্যাশ কালার পাঞ্জাবিটা হয়ে যায় কালো। 7 বছরের সংসার জীবনে নাদিমের ঘরে এসেছে 2টি পুত্র সন্তান। এর মধ্যে বড় ছেলের বয়স মাত্র 3.5 বছর। এই ছোট্ট শিশু এখনো বাবা নাদিমকে ছাড়া কিছু বোঝে না। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যখনই যায়, তখনই সে কথা বলে বাবার সঙ্গে। ঈদের দিন বাবাকে নতুন পাঞ্জাবিটা দেখাতে গিয়ে সে এক গাদা
অভিযোগও করেছিল বাবার কাছে। তার মা তাকে বকা দিয়েছে। বাবা বেঁচে থাকলে নাকি তাকে কেউ বকা দিতে পারত না। ছেলের এই অভিযোগ শুনে হতবাক হয়ে যান মা তাবাস্সুম আক্তার নিহা। তিনি ভেবে পান না নাদিমের এই অনুপস্থিতি সন্তানদের কি দিয়ে পূরণ করবেন। দর্শক, প্রতিবেদন দুটি দেখে নিলাম। এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। প্রথমেই সাগর, আপনার কাছ থেকে জানতে চাই কি হয়েছিল ওই দিন, আপনি ওইখানে কখন অবস্থান নিয়েছিলেন, আপনারা কারা, মানে যে জায়গাটিতে অবস্থান নিয়েছিলেন, কারা আপনাদের উপরে হামলা করেছিল, এবং সর্বশেষ যতদূর মনে পড়ে, যতক্ষণ পর্যন্ত আপনি জ্ঞান ছিল আপনার, ততক্ষণ পর্যন্ত কি ঘটেছিল আমাদেরকে একটু বলবেন। আসলে আমাদের এই নির্যাতনের গল্পটা শুধুমাত্র জুলাই আগস্ট কেন্দ্রিক যদি আমরা সীমাবদ্ধ রাখি, এটা মনে হয় নিছক কম হবে আমার মতে। কারণ গত 5 বছর যাবৎ আমরা টানা একটা ফেসিবাদী শাসন আমল, যেটা একবারে কান্তি লগ্নে পার করছিলাম। দীর্ঘদিন ধরে আমরা ফেসিবাদের বিভিন্ন আক্রমণের শিকার 15 বছর ধরেই এই ফ্যাসিবাদী দুঃশাসন চলছিল। বিশেষ করে আমরা একটু যদি রিমাইন্ড করি, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই 2016 সালে, এর পরপরই একটা পলিটিক্যাল বা ছাত্র রাজনীতির যে একটা ট্রাম্প পয়েন্ট ছিল, যে 18 কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে আসলে পলিটিক্যালি উত্থান আমার। আর সেখানে 18তেই অনেক নির্যাতনের শিকার হয়েছি, পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনে, এবং এরপরে যখন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গঠিত হয় এবং ছাত্র অধিকার পরিষদ গঠন হয়, তখন আমি আসলে রাজনৈতিকভাবে ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের প্রথম সভাপতি নির্বাচিত হই। সেই সুবাদে আমার ঢাকা মহানগর যে দক্ষিণ জোন রয়েছে, আমাদের প্রায় 25টি থানা, এখানে আমার আলাদা একটা স্টুডেন্ট লিঙ্ক আপ তৈরি হয় ইউনিভার্সিটিগুলোতে, প্লাস হলো আমাদের বিভিন্ন থানা পর্যায়ে। তো সেই সুবাদে ঢাকা ইউনিভার্সিটির অসংখ্য শিক্ষার্থী, আপনারা অনেকেই জানেন যে জুলাই আন্দোলনের যে একবারে ফ্রন্ট লাইনে থাকা আমাদের আক্তার, আসিফ, নাহিদ, বাকের, রিফাত সহ আরও ছাত্র যারা ফ্রন্টলাইনে ছিল, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। জুলাই আগস্টের আন্দোলনের দিকে একটু তাকাই, 1 জুলাই থেকেই একটা মোটামুটি আন্দোলন সূত্রপাত ঘটে। পরবর্তীতে আমরা যেটা দেখব যে একবারে বিভীষিকাময় অধ্যায় শুরু হয় মূলত 15ই জুলাই থেকে। আমরা দেখব 15ই যাত্রাবাড়িতে রণক্ষেত্র তৈরি হয়েছিল। আমার একবারে স্বতঃস্ফূর্ত ওই পুরান ঢাকা যে জোনটা রয়েছে আমাদের, এখানে আমার অংশগ্রহণ ছিল জগন্নাথ থেকে বের হয়ে যে আমাদের বংশাল চৌরাস্তা, এখানে আমি জগন্নাথের স্টুডেন্টদের সাথে তখন অবস্থান করি। এবং আমি যেহেতু আগেই বলে নিচ্ছি, একটা লিঙ্ক আপ ছিল স্টুডেন্ট, এই জন্য কিছু খোঁজখবর আমি পাচ্ছিলাম সব দিক থেকে। যাত্রাবাড়িতে যে মেসাকার হয়েছে, প্লাস হলো ওই দিনেই আমরা দেখব যে বিচ্ছিন্ন অনেকগুলা ঘটনা ঘটেছে। মাদারীপুরে একটা ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়, যেখানে আওয়ামী লীগ, পুলিশ এবং যুবলীগের হামলায় একজন আমাদের শিক্ষার্থী পানিতে ডুবে মারা যেতে হয়, এরকম ঘটনাও ঘটেছে। 15 তারিখেরই একটা ঘটনা, যে রায়েরবাগ যে আমাদের যে কবরস্থান রয়েছে, বদ্ধভূমি বলি, ওইখানে অজ্ঞাতনামা প্রায় 44 জনের মৃতদেহ শনাক্ত করা হয়, যে অজ্ঞাতনামা হিসেবে এদেরকে দাফন করা হয়েছিল, যেগুলা প্রথম দিকে লিস্টেড না হলেও পরবর্তীতে আমরা দেখব যে এগুলো আসলে লিস্টেড করা হয়েছে শহীদদের মধ্যে। তো এই ধরনের ঘটনা ঘটছিল। আমরা 15 তারিখ দেখব, 15 তারিখ রাতেই কিন্তু গভর্নমেন্ট ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। দেন আমরা যেটা দেখব 16 তারিখ, 17 তারিখ দিনগুলো খুব ভয়াবহ গেছে আমাদের জন্য, এবং বিশেষ করে কারফিউ ছিল। এবং আমরা তখন দেখব যে 17 তারিখ রামপুরা এবং উত্তরা এই জোনটাতে যে পরিমাণ বেসরকারি যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর, আমি কিন্তু 17 তারিখ রামপুরা জোনেই ছিলাম। আমরা দেখছি যে বিজিবির এবং পুলিশের কিছু ট্যাঙ্ক একবারে রামপুরা রোডে ছিল, এবং সেখান থেকে যে স্নাইপার অথবা যে মরণাস্ত্রগুলো দিয়ে যে বুলেটগুলো ছুঁড়েছে আমার চোখের সামনে, স্পোর্টটাই যে টিভি ভবনের সামনেই, এই দিকটাতেই একই শটে পুলিশের গুলিতে 2 জন নিহত হয়েছে। একজনের মাথা ভেদ করে যায়, আরেকজন নিচে পিছনে পড়ে সেও নিহত হয়েছে। এই মর্মান্তিক দৃশ্য আসলে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তারপরে আমরা এখান থেকে মিছিল বের করে রামপুরার দিকে যাওয়ার ট্রাই করেছি। রামপুরাতে ব্লকেট ছিল। তারপরে আমরা যতটুকু নিউজ পেয়েছি, সামনে যে মেরুল ভাড্ডাতে আমাদের যে কানাডিয়ান ইউনিভার্সিটি ছিল এবং ব্র্যাক ইউনিভার্সিটি যে গেট ছিল, এখানে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রচুরভাবে সংগঠিত হয়েছে এবং তারা আন্দোলনটাকে খুব মানে ভালোভাবে ওই দিকটা ব্লকেট করে রেখেছে। এবং এক পর্যায়ে আমরা দেখব যে পুলিশ আসলে যখন শিক্ষার্থীদের এই ব্লকেটটা বা শিক্ষার্থীদের সংখ্যার কাছে একটু হার মানছে, তারা কিন্তু ভয়ে আমরা দেখব যে কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে অবস্থান নিয়েছে, এবং ওইখানে অবস্থান নিয়েছে, এবং ছাদ থেকে তাদেরকে পরবর্তীতে র্যাব এবং পুলিশের হেলিকপ্টার এনে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানকারই একটা মর্মান্তিক ঘটনা উত্তরা সাইডের, যে আমাদের যেই
মুগ্ধর যে হত্যাকাণ্ডটা, আসলে পরবর্তীতে যখন আমরা বাসায় এসে ভিডিওটা দেখেছি, আসলে মুগ্ধর স্পেসিফিক হত্যাকাণ্ডের সময় আমরা ওইখানে ছিলাম না স্পটে, বাট যখন দেখেছি ছেলেটার কথা বারবার মনে পড়ছিল। এভাবে আমাদের আসলে 17 তারিখ পার হয়। 18 তারিখে টিএসসিতে এবং শাহবাগে প্রোগ্রাম ছিল। 19 তারিখের আরও একটা বিভীষিকাময় অধ্যায়ের সাক্ষী, যেটা নিজেই ছিলাম। হাসনাত সার্জিস সহ একটা 8 দফা দাবির উত্থাপন করে, এবং যেটা আমরা আসলে শাহবাগ থেকে এটা পাঠ করা হয়নি, তবে ইন্টারনাল রাখা হয়েছে যে 8 দফা দাবি পেশ করার কথা ছিল, যে মন্ত্রণালয়ে তাদেরকে মিনিস্ট্রিতে ডাকা হবে এবং সেখানে পেশ করার কথা ছিল। পরবর্তীতে যখন মিনিস্ট্রিতে তাদেরকে ডাকা হয়, তারা 8 দফা উত্থাপন করেন। এর পরবর্তীতেই আন্দোলনের মোড়টা অন্যদিকে নেয়, যে গভর্নমেন্ট এক প্রকার 8 দফায় রাজি হওয়ার মতো একটা পসিবিলিটি ছিল, কিন্তু এই 8 দফাটা আসলে সর্বস্তরের যে শিক্ষার্থী সবার মতের ভিত্তিতে ছিল না। এরপর থেকে যে পরিবর্তনটা এসেছে, 19 তারিখ রাতেই কিন্তু আমাদের আসিফ মাহমুদকে গ্রেপ্তার করা হয় বা ওনাকে ডিবি তুলে নিয়ে যাওয়া হয়। এর পরবর্তীতে 20 তারিখে আমরা দেখব নাহিদকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং 20 তারিখে যেটা ছিল যে আরেকটা ঘটনা, যে 20 তারিখ ভোরবেলায় যে ডাকসু বিপি নুরুল হক নূরকে ডিজিএফআই এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এর আগেই 20 তারিখ রাতে কিন্তু নূর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। তো আমি যেহেতু ঢাকায় দীর্ঘদিন ধরে ভিপি সংগঠনে কাজ করছিলাম, তো জনবল বা শিক্ষার্থীদের অ্যাটাচমেন্টের ব্যাপারে নূর ভাই সবসময় আমার সাথে কমিউনিকেশন রাখতো, যে আমাকে বলতো যে একটা প্রোগ্রাম হলে যে সাগর তুমি ওদেরকে অ্যারেঞ্জ করে এভাবে ওই পয়েন্টে বা এভাবে নিয়ে আসো। তো এরকম একটা লাস্ট আমার সাথে যে কথাটা ছিল, যে 20 তারিখে যেই প্রোগ্রামটা ছিল শাহবাগে, ভিপি সেখানে অংশগ্রহণ করার কথা ছিল। তখন আমি ওইভাবেই কিন্তু আসলে যোগাযোগ করছিলাম সব থানাগুলোতে, আবার আমাদের ইউনিভার্সিটি যে স্টুডেন্টরা ছিল তাদের সাথে যোগাযোগ করছিলাম। দুর্ভাগ্যক্রমে পরবর্তীতে নিউজ পাই যে সকালবেলা নূর ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়, বাট আমি আমার ওই শিক্ষার্থীদের নিয়ে ওখানে উপস্থিত হই 20 তারিখে। তো সেম ডেতে আমরা দেখবো যে নাহিদ ভাইকেও আসলে গ্রেপ্তার করা হয়। এভাবে আসলে আন্দোলনটা বেগবান হতে থাকে। আমরা আসলে হাল ছাড়িনি। তখনও আমরা ছাত্রলীগের সাথে আমাদের কয়েক দফায়, এটা বিশেষ করে 15-16 তারিখের দিকে টিএসসির দিকে, তারপরে আমাদের রাজু ভাস্কর্যের এই পাশটাতে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। তো এভাবেই চলতেছিল। 1 আগস্টে যেটা হয়েছিল, আমার বাসায় একটা আমার সিবলিংয়ের যে ম্যারেজ সিরিমনির অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল গ্রামে। তো আমার সেখানে যাওয়ার জন্য খুবই গ্রামের সবাই, আমার মা বাবা সহ যারা ছিলেন সবাই খুব তোড়জোড় রিকোয়েস্ট করছিল যে আসলে তোমার সিবলিংয়ের বিয়ের অনুষ্ঠান, এখানে তোমার না থাকলে কেমন হয়। কিন্তু আমি তো বুঝতে পারছি ঢাকায় কারফিউ, ওইখানে যাওয়াটা খুব টাফ। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে যাব, কোনোভাবে যদি একটু জয়েন করা যায়, আবার ব্যাক করার পরিকল্পনা নিয়ে যাব। সায়দাবাদ পর্যন্ত যাই, যাওয়ার পরে আসলে গাড়ি পাই। ভাইয়ের বিয়ে ছিল না বোনের? আমার ভাইয়ের বিয়ে ছিল। সায়দাবাদ যাই, যখন দেখলাম যে আসলে কারফিউ, এখান দিয়ে গাড়ি চলছে না। পরবর্তীতে আমি সদরঘাট হয়ে আমাদের নৌরুটেও যাওয়া যায়, লক্ষ্মীপুর রামগঞ্জ যেহেতু, আমরা চাঁদপুর হয়ে নৌরুটেও ঢুকতে পারি। নৌরুটে যেয়ে অংশগ্রহণ করি। 1 তারিখে বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করি, কিন্তু পরবর্তীতে 2 তারিখে আমাদের বাড়িতে যে বরযাত্রী বা বরদের বাড়িতে যে অনুষ্ঠানটা থাকে, সবার রিকোয়েস্ট থাকা সত্ত্বেও আমি কিন্তু ওই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করিনি। এখান থেকে ছেলেপেলেরা আমাকে ফোন দিচ্ছে, সে সাগর ভাই আসলে এখন এমন একটা মুহূর্ত 1 দফার দিকে যাচ্ছে, যেহেতু আমাদের আসলে এটাতে বড় একটা ভূমিকা রাখা প্রয়োজন, রোল প্লে করা প্রয়োজন। আমি আসলে আমাদের অনুষ্ঠানটা থাকা সত্ত্বেও সবাই আমাকে রাখতে চাচ্ছিল। আমার মা আমাকে সবসময় সাপোর্টিভ ছিল। উনি তো নিজের চোখে দেখা যে হাজার হাজার শিক্ষার্থীরা নিহত হচ্ছে, আমাকে আগে থেকেই পলিটিক্যালি আমার মা সহযোগিতা করতো। তো আমার মা আসলে কাঁদতে কাঁদতে, চোখে কান্না, তবুও আমাকে আসলে আমার ব্যাগটা হাতে নিয়ে আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। আসলে হয়তো এটাই আমার সাথে আমার মায়ের লাস্ট দেখা হতে পারতো, যদি আমি আসলে পরবর্তীতে 5 তারিখে যদি মারাই যেতাম, এটাই লাস্ট দেখা হতে পারতো। তো আসলে আমি বলবো হয়তো বা আমার মায়ের দোয়া বা সকলের দোয়া ছিল। আমি ওইখান থেকে ব্যাক করে আবার নৌরুটে ভেঙে আসতে হয়, ভেঙে ঢাকায় পৌঁছাই, 2 তারিখে চলে আসি। 3 তারিখে আমাদের 1 দফার প্রস্তাবনা হয়, এবং তখন মাত্র আমরা দেখব যে আমাদের আসিফ, নাহিদ ভাইরা যখন ডিবি থেকে ছাড়া পায়, ছাড়া পাওয়ার পরে যেটা হয়, তারা আসলে মানসিকভাবে অনেকটা উইক ছিল এবং কয়েকজন হসপিটালাইজ ছিল। তখন আসলে লিড দিচ্ছিল, ইন্টারনালি লিড দিচ্ছিল। তখন আমরা একবার স্পেসিফিকভাবে যদি নাম বলি, আমার যতটুকু মনে আছে, ঢাকা ইউনিভার্সিটির কাদের ছিল, তারপরে বাকের ছিল, রিফাত ভাই ছিল, উনারা ছিল আসলে তখন 1 দফা নিয়ে খুব কথা বলছিল। এবং মোটামুটি 3 তারিখে পাবলিশ করার কথা ছিল যে আসলে এই মূল আন্দোলনটা বা এটা 1 দফা। যখন 4 তারিখে আমরা দেখবো যে 4 তারিখে তেমন কোনো আমাদের ফ্রন্ট লিডাররা কিন্তু শাহবাগে ছিল না, এবং 4 তারিখে মাইক্রোফোন আমারও হাতে ছিল, এবং ঢাকা ইউনিভার্সিটির তরিকুল তখন স্টেট ছিল, ওইখানে তরিকুল সহ আমরা মাইক্রোফোনে স্লোগান দিচ্ছিলাম। 4 তারিখে যে জনবল দেখেছি,
এটা আমাকে এতটাই আশান্বিত করেছে, আই ফিল দ্যাট এই গভর্নমেন্ট আসলেই পতিত হতে যাচ্ছে, এরকম একটা চিন্তা মাথায় চলে আসছে, স্পিরিট আলটিমেটলি চলে আসছে ফেসবুক ওয়ালে, বা পরবর্তীতে ছবিগুলোও শেয়ার করা হয়েছে, ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। 4 তারিখের পরে আসলে আর ঘুম হয়নি। 4 তারিখে যখন আমাদের প্রোগ্রামটা এরকম ইন্টারনাল একটা অ্যানাউন্সমেন্ট ছিল 6 তারিখে লং মার্চ টু ঢাকা করা হবে, তখন কেন জানি মনের মধ্যে বারবার এরকম আটকাচ্ছিল। এবং তখন আমার ঢাকা মেডিকেলের একজন নার্স আছে, নাম না বললাম, নার্সের ওয়াইফ আবার বিজিবিতে আছে। তো যে কোনো সূত্রে ওনার সাথে আমার কথা হয়, উনি আমাকে যেটা ইনফরমেশন দিল যে গভর্নমেন্ট 6 তারিখ প্রোগ্রাম কেন্দ্রিক আমাদের যে পার্বত্য এলাকাগুলো যে বিজিবি প্ল্যাটনগুলো রয়েছে বা বিজিবিগুলো ছিল, প্রচুর বিজিবি ঢাকায় ব্যাক করানোর একটা পরিকল্পনা করছে 6 তারিখ কেন্দ্রিক। তখন মনের মধ্যে খুব হাহাকার ছিল যে আসলে 6 তারিখ আমরা কিছু করতে পারবো কিনা। দেন যখন ডিসিশনটা আসলো সন্ধ্যার পরে, রাতের দিকে যখন ডিসিশনটা আসলো না 6 তারিখ না, লং মার্চ টু ঢাকা 5 তারিখে হবে, তখন আসলে একটু আশ্বস্ত পেলাম, আর ঘুমাইনি। সকালবেলা উঠার পরে আমরা ভোরে ভোরেই উঠি, প্রিপারেশন নিয়ে যখন বের হই, আমরা দফায় দফায় কিন্তু এই পুরান ঢাকার ভিতরে যে বংশাল নাজিরা বাজার এলাকাতে আমরা কিন্তু মানে ব্যারিকেড পাই, যে ছাত্রলীগের যুবলীগের ওইখানকার যে স্থানীয় যে আওয়ামী লীগের যারা ছিল তারা কিন্তু একবারে লাঠি সোটা নিয়ে প্রিপেয়ার্ড ছিল যে কোনো শিক্ষার্থীদেরকে তারা বের হতে দিবে না। আবার বাই চান্সলি আমার হাতে একটা প্লাগ ছিল, ওরা আইডেন্টিফাই করতে পেরেছে যে না এরা শিক্ষার্থীরা আন্দোলনে যাচ্ছে। আমাকে প্রথমে আলুবাজার, যেটা আমাদের আলুবাজার রোড সিদ্দিক বাজারের পাশে, আলুবাজার রোডে দাঁড় করানো হয়। ওরা আবার একটু আমার চেনা জানা ছিল, তো আমি একবার স্পেসিফিকভাবে বলছি ভাই এটা কোনো দল মতের আন্দোলন না, এটা হলো দেশকে বাঁচানোর আন্দোলন, এরকম এখানে জয়েন করতেই হবে, এরকম একটা কথা বলে বাকবিতণ্ডা করে ওইখান থেকে যাই। বড় একটা বাধার শিকার হই, নাজিরা বাজার ক্রস করে একটা আমাদের কমিউনিটি সেন্টার হচ্ছে যে হাজির বিরিয়ানির যে দোকানগুলো আছে এই পাশটাতে, এখানে একবার স্থানীয় আওয়ামী লীগ খুব একবারে বাজেভাবে ওরা আমাদের সাথে বিহেভ করে, এক প্রকার লাঠি সোটা নিয়ে আমাদেরকে ধাওয়া করে। আমরা গলিগুলা দিয়ে একটু পার হয়ে আগামা সিলন হয়ে সানখারপুলের দিকে যখন যাব, এই মুহূর্তে আমাদের মেইন স্পটে আমরা আটক হই বলতে আমাদেরকে ধরে ফেলেছে, বলছে তোদেরকে এখানেই পিটিয়ে মেরে ফেলবো, তোদেরকে মেইন রোডে আমাদেরকে যেতে দিচ্ছিল না, এরকম একটা ইয়ে হচ্ছিল। তো এক প্রকার ওদের সাথে আমাদের হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। কোনো রকমে পরে রিকোয়েস্ট করি যে ভাই আমরা যাব না, এটা ছিল আমাদের একটা ট্রিক যে আমরা যাব না, আমরা ব্যাক করব, এটা বলে ওদের কাছ থেকে ছুটে আমরা আসলে অন্য একটা রোড দিয়ে মেইন রোডে প্রবেশ করি। তখন আমরা ওয়েট করছিলাম যে বাকিরা কখন আসবে। আমরা একটু সকাল সকাল বের হওয়ার কারণে যেটা হয়েছে, আমরাই একটু ফার্স্টলি মেইন রোডে পৌঁছাই যাই, যে বার্ন ইউনিটের পিছনের সাইডটাতে, যে ফ্লাইওভারটা যেখানে ডাউন করছে ওই জায়গাটাতে। যখন আমাদের আগে কিছু কলিং ছিল যে যাত্রাবাড়ি থেকে আমাদের কিছু চেনা জানা যারা আসবে, তারা যখন কলে যোগাযোগ করছে যে ভাই আমরা কাছাকাছি চলে আসছি, আমরা ওদের জন্য ওয়েট করছিলাম। তো যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে বিশাল মানুষের ঢল। দুর্ভাগ্য যেটা আমাদের বিজিবি এবং পুলিশের বিশাল একটা অংশ 2100 হল, যেটা মানে ফ্লাইওভার থেকে নেমে ডান পাশ দিয়ে যে রোডটাতে ঢুকবো এটা ব্লক করে রেখেছে, এবং বড় একটা অংশ চানকার ফুলে ব্যারিকেড দিয়ে রেখেছে। যখন এই ঢলটা আসে যাত্রাবাড়ি থেকে, আমরা এখানে যেই লোমহর্ষক দৃশ্য দেখি, তখনই কিন্তু 2100 হলের এখানকার বিজিবিরা এই ফ্লাইওভারের মুখটাতে টিয়ার সেল এবং যেটাকে আমরা রাবার বুলেটগুলো ছোড়া শুরু করে প্রথম দিকে। তো অনেকে ভয় পেয়ে যায়, এবং সাউন্ড গ্রেনেড, তখন একবারে অনবরত সাউন্ড গ্রেনেড মারছিল। অনেক শিক্ষার্থীরা, সাধারণ জনগণ ফ্লাইওভার থেকে নামতে পারছে না, মুখটা ব্লক, তারা লাফ দিতে হয়েছে ফ্লাইওভার থেকে। লাফ দিতে আমরা নিজের চোখে দেখে অনেকে লাফ দিয়ে আর উঠতে পারেনি। তো এদেরকে যে বাঁচানোর বা কি করা যায়, ইনস্ট্যান্ট যেই ভূমিকাটা নিব, তখন আমি দেখছি যে এখানে যেহেতু সাউন্ড গ্রেনেড মারছে, রাবার বুলেট মারছে, তো আমি চিন্তা করলাম যে না, এখানে মানুষ মারা যাবে। সামনে বিজিবির ব্যারিকেড, এখান দিয়ে 2100 হলে বিজিবির ব্যারিকেড, পিছনে ছাত্রলীগ যুবলীগ ওই রাস্তাগুলো ব্লক করে রাখছে, আমরা একটা ট্যাপে আছি, এখান থেকে আসলে মানুষ মারা যাবে, এটাই বুঝতে পেরেছি যতটুকু। তো আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল সবাই সাহসী ছিল, দীর্ঘদিন একসাথে ওদের সাথে পথ চলা। এরকম একটা ডিসিশন নিছি যে আমরা সবাইকে একটু ইন্সপাইরেশন করে একটা ধাওয়া দিব, মারা যাবো তো ধাওয়া দিয়ে ব্যারিকেড ভাঙবো, সামনেরটা ভাঙবো, যেটা চানকার পুলে যেটা ছিল। এবং এটার অপোজিটেই আমরা পরবর্তীতে যেটা খবর পেয়েছি, আমাদের আসিফ মাহমুদ ভূঁইয়া, তারপরে যে আমি যে ইব্রাহিম নীরবের কথা বললাম আমার ছোটো ভাই, ওরা এবং ঢাকা কলেজের আজিমপুরের কিছু শিক্ষার্থী ওই পাশেই ছিল, যারা একটু সামনে আগায় ওই বিজিবির ওই দিকে বুলেটগুলা ছুটছে। তো আমি সবাইকে এভাবে ইন্সপাইরেশন করেছিলাম যে মরতে হলে আমি আগে মরবো, আমি সামনে আছি, যেহেতু ওনারা অনেকেই এখনও ফ্লাইওভার থেকে নামতে পারেনি, আমরা আগে মরবো, আমরা ধাওয়া দিব, এবং এক ধাওয়াতে এটা ভেঙে আমরা শহীদ মিনার দিকে ঢোকার ট্রাই করব। তো যেটা হলো, অনেকে আমার সাথে লাউডলি স্লোগান ধরলো। তখন এরকমভাবে প্রিপারেশন নিয়ে যখন সবাইকে রেডি বলে ধাওয়া করলাম, আমি আসলে একটু সামনে চলে গেছি অনেক দূর, আমি এবং 2-1 ছিল আমার সাথে, আমার ফ্রেন্ড সার্কেলের পিছনে ওরা আসছে, কিন্তু ওরা একটু স্লো, আমি অনেক দূর সামনে চলে গেছি। আমি যেটা নোটিস করি, আমার কানের পাশ দিয়ে একটা বুলেট বার্ন ইউনিট থেকে এসে
এই পাশের দেওয়ালে পড়ছে, এতটাই সাউন্ড হয়েছে, বিকট শব্দ, আমি নার্ভাস ফিল করে ফেলছি, যেটা মনে হচ্ছে শব্দটা আমি শুনতেছি। তখন আমি ফিল করলাম, আমি চিন্তা করলাম এটা এখন আমি একবারে পুরাপুরি ট্যাপে যে কোনো টাইমে মারা যেতে পারি, কিন্তু দাঁড়াই থাকলে চলবে না। আমি ওই সবাইকে ইন্সপিরেশন করে সামনের দিকে আগাতে থাকি। অনেক দূর যখন সামনে চলে যাই, তখন যেটা মর্মান্তিক ঘটনা আমার সাথে ঘটছে, একটা বুলেট যেটা হলো আমার ডান হাতের এই বাজুটাতে পড়ে। আমার হাতে একটা লাঠি ছিল এবং আমি কিছু ইট পাটকেল ছুটছিলাম সামনে। তো আমার হাতটা আমি ডান হাতে তো দেখাতে পারছি না, একটু বাম হাতে বুঝে আমি যখন এভাবে ছুটছিলাম, একটা বুলেট আমার রাইট আর্মে আইসা পড়ে এবং ওই বুলেটটা রাইট আর্ম ভেদ করে আমার নিচ দিয়ে বের হয়ে যায় এবং আমার হাত পুরো আলাদা হয়ে যায়, শুধু মাংস লেগে আছে আমি এটা বুঝতে পারছি, হাত জাস্ট অপোজিটে ঘুরে যায়। তখন আমার পুরো শরীরে একটা ঝিম ধরে যায়, আমি বুলেটটার ধোঁয়া পর্যন্ত দেখতে পাচ্ছি। এটা এতটাই মারাত্মক ছিল, পরবর্তীতে যখন আমরা মেডিকেলে যখন এটা টেস্টে যাই, দেখি যে আমার ডান হাতের হিউমেরাস যে হাড়টা আছে এখানে, এটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে এবং লিগামেন্ট এবং যে নার্ভগুলো সবই ছিঁড়ে গেছে, মানে হাতটা আলাদা, শুধু মাংসের উপর ঝুলে আছে। এবং এটা আমরা পরবর্তীতে দেখবো যে আমার প্রচুর ছবি ভাইরাল হয়েছিল তখন, এটা এরকম ওন্ড তৈরি করেছে যে আমার এই পাশে এরকম একটা ওন্ড, এবং এটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে অনেকেই পোস্ট করছিল এই ছবিগুলো। এবং ইন এ টাইম, অ্যাট দ্য সেম টাইম, আরেকটা বুলেট আমি পড়ে যাওয়ার আগে আমি জাস্ট হাতটাকে ঘুরে নিচ্ছি, আমি মনোবলটা ছিল প্রথম বুলেটের পরেও হাতটাকে ঘুরে সোজা করার ট্রাই করছি, আমি বুঝতে পারছি এই হাতটা নাই হয়ে যাবে, একটু ঘুরানোর ট্রাই করছি, এমন সময় আরেকটা বুলেট সামনে থেকে, যেটা বিজিবি করেছে, এটা ওপেন আমি ফিল করছি, বিজিবি করছে, সেটা আমার রাইট চেস্ট দিয়ে ঢুকে, রাইট চেস্টের এই পাশটা দিয়ে ঢুকে আমি একটু স্লাইড হয়েছিলাম, এটা আমার এই পাশ দিয়ে বের হয়ে গেছে। ওই বুলেটটাও জাস্ট আমার ভিতরে কোনো বুলেট রয়নি, দুইটাই একবারে রাইফেল স্নাইপারের বুলেটগুলোই ছিল, যেগুলা দুইটাই বের হয়ে যায়। তো আসলে এতটাই ব্লিডিং হচ্ছিল, তখন আমি মুভিতে আগে দেখতাম যে বুকে বুলেট পড়লে ব্লাড ছিটিয়ে পড়ে, আমি সেটা একবারে প্রত্যক্ষ, আমার চোখ তখনও খোলা, আমি দেখছি যে ব্লাড ছিটিয়ে পড়ছে। তখন কোনোভাবে আমি জাস্ট হাতটা চেপে ধরে আমি মেইন একবার রাস্তার মাঝখানেই ছিলাম, আমি যখন পড়ে যাই তখন আমার সহপাঠীরা বা সহযোদ্ধা যারা ছিল তারা বুঝতে পেরেছে যে আমি বুলেট ইঞ্জুরি হয়েছি। দু একজন দৌড়ায় আসে আমাকে, আসলে আমি তখন আর শক্তি পাচ্ছিলাম না, আমাকে টেনে হেসড়ে রাস্তার এক পাশে নেওয়া হয়, পাশে আমি দাঁড়াই, তখন আস্তে আস্তে আমি অন্ধকার দেখছিলাম, জাস্ট অন্ধকার, এবং আমি যে এতটা ব্লাড ফ্লোডিং হচ্ছে, আমার সাদা একটা ভিতরে সেন্টো গেঞ্জি ছিল, আমার কালো শার্ট ছিল, কালো শার্ট যখন টেনে ছিঁড়ে ফেলে আমার সহযোদ্ধারা তাড়াতাড়ি আমার ব্লাডটা বন্ধ করার জন্য যখন চেপে ধরে, তখন বুঝতে পারছি এখানে যে ওনটা তৈরি হয়েছে বুকে, যে আমি যে বেঁচে থাকবো এই কল্পনাটা কেউ করতে পারেনি। তারপরে যতটুকু আমার চোখ খোলা, আমি দেখছি, কিছু বলার আর শক্তি পাচ্ছিলাম না, কোনোভাবে আমাকে ওই যে 2-3 জন আগে আসছে ওই ধাওয়াটাতে, পরবর্তীতে আমি এটা আর নোটিস করিনি, পরবর্তীতে যেটা দেখেছি ভিডিওতে বা শুনেছিলাম, ওই ধাওয়াতেই কিন্তু সামনের বিজিবি, এবং ওইখানে একজন স্পট ডেথ হয়েছিল। দেন ওই ধাওয়াটাতেই কিন্তু আসলে চানকারপুলের বিজিবিটা ভেঙে যায়। আপনার কাছ থেকে আবারও শুনবো সাগর, আমরা একটু নিহা আপার কাছ থেকে শুনে আসি। আপা, আপনার স্বামী রামপুরা থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, আসলে মানে আপনি তো আর ওনার সাথে ছিলেন না, আপনি শুনেছেন কিভাবে, এই খবর শুনলেন কিভাবে, বা উনি ওইখানে কেন গিয়েছিল আমাদেরকে একটু বলুন। রামপুর আমার বাবার বাসা, আর মিরপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আমরা এখানেই থাকি, আমার হাজব্যান্ড এখানে একটা ছোটোখাটো ব্যবসা করতো, আর মিরপুরে ওনার কোচিং সেন্টার ছিল। আমাদের বাসায় গ্যাস ছিল না, তো আমি আমার মাকে ফোন দিয়ে বললাম যে আম্মু, আমাদের বাসায় তো গ্যাস নেই, তো তুমি আমাদের জন্য রান্না করে আজকে তোমাদের বাসায় আমরা খাবো। তো এই কথা বলছি, তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমরা ওই বাসায় খাবো, বলছে ঠিক আছে, আমি তাহলে নামাজ পড়ে চলে আসবো। তো আমার হাজব্যান্ড নামাজ না, জোহরের নামাজ, জুম্মার নামাজ ছিল ওই দিন, শুক্রবার ছিল। তো জুম্মার নামাজ পড়তে গেছে, তো আমি আমার 2 বাচ্চাকে নিয়ে আমি আমার বাবার বাসায় চলে আসি। তো ওইখানে নাকি আমাদের এলাকাতে ওইখানে বলতেছে যে অনেক আওয়াজ আসতেছে, আমরা ভাত টাত খেয়ে উঠছি, আমি, আমার ভাই, আমার মা, আমার বাচ্চা, না আমি তখনও, ও আসেনি। তো আমি ভাবছি যে ওর নামাজ পড়ে আসতে সবসময় দেরি হয়। আপনার সাথে এর মধ্যে ফোনে কথা হয়েছে? না, এর ভিতরে কথা হয়নি, তো আসে নাই। তো তারপরে কি হলো, আমি বলতেছি এত আওয়াজ কিসের, ভাইয়া বলতেছে হয়তোবা ওই যে ছাত্রদের আন্দোলন, এর জন্য হয়তোবা নিচে হইতেছে, নাদিমকে ফোন দিয়ে জিজ্ঞেস কর কোথায় আছে। আমি বলেছি যে ফোন দিছি, ও ধরে নেই। তারপরে অনেক আওয়াজের কারণে আমি নিচে নেমে গেছি, তখন আমাদের বাসার নিচতলায় হচ্ছে কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ। হ্যাঁ, তো কাজ চলতেছে। তো তখন দেখা গেছে যে মানে এত স্টুডেন্টদের দেখে আমি জিজ্ঞেস করতেছি কিরে কি হয়েছে, পরে বলে যে রামপুরা থানা তো সব স্টুডেন্টরা ভাঙচুর করতেছে।
আমাকে ও আচ্ছা। তো আমি আবার করছি ওদের সাথে আমি ইটাগুলা ছোট ছোট ইটা এনে আমি সামনে রাখতেছি, যে যদি ওদেরকে পুলিশ ধাওয়া দেয় তাহলে ও যেন মানে স্টুডেন্টগুলো যেন মারতে পারে। তো এর ভিতরে দেখি আমার ভাইগনাও ওই আন্দোলনে যোগ দেয়। তো আমার বোনরে বলতেছি তোর ছেলে যে যাচ্ছে যায় নিয়ে আয়। নাদিম মনে হয় চলেই গেছে ওইখানে আন্দোলনে। পরে বলতেছে তাহলে আমি যেয়ে দেখে আসি। পরে আমার বোন গেছে, তো আমার হাজব্যান্ডকে যায় দেখে যে ও থানার সামনেই দাঁড়ানো। তো বলতেছে যে নাদিম তুমি এখানে আসছো কেন, যে কোনো টাইমে তো পুলিশ গুলি করবে। পরে আমার হাজব্যান্ড বলতেছে না আপা, মাত্র থানাতে 5 জন আছে, পুলিশ আছে, ওদের কাছে বুলেট নাই। আমার বোন অনেক টানাটানি করছে ওদের 2জনকে, তো ওরা আসে নাই, ওইখানেই ওরা দাঁড়ায় ছিল। তারপরে বিজিবির গুলি মানে বিজিবির পুলিশ যারা আসলো তারা ঢুকে গেছে গাড়ি নিয়ে। প্রথম গুলিটাই ওর গায়ে লাগছে। তো আমার হাজবেন্ড নাকি দেখতেছে গাড়ি আসতেছে, এটা আমি মানুষের মুখ থেকে শুনছি, আমার সাথে তার কোনো কথাই হয়নি। তো সে বলতেছে যে দেখতেছিল তখন নাকি একটা বুলেট যখন ওনার দিকে আসবে তখন ও তাকাই ছিল ওই দিকে। তো আসার সাথে সাথে নাকি একটা লেগে যায়, তো সামনে ছোট ছিল, পিছন দিয়ে একদম অনেক বড় হয়ে বের হয়ে গেছে। গুলিটা লাগছিল কোথায়? পেটে। তো এইভাবে লাগার পরে সে হচ্ছে নাকি মাটিতে শুয়ে অনেক কাতরাইছে। তো তার এতটাই ব্লিডিং হয়েছে, সে পাঞ্জাবি পরা ছিল, পায়জামা পরা ছিল, পায়জামাটা আপনারা দেখলে বলবেন পুরো রক্তে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এই প্যান্ট পরে গেছে ও। তো মহল্লার পরিচিত ছিলাম আমরা, তো ওইভাবে এলাকার সবাই দেখে বলতেছিল যে নিহার হাজবেন্ডের গুলি লাগছে, নিহার হাজবেন্ডের গুলি লাগছে। তো এগুলো বলে আমাদের এলাকার যে মহল্লার লোকেরা ছিল ওরা ওকে ধরে নিয়ে আসছে, এসে আমাদের বাসার সামনে রাখছে। তো তখনও ও তাকায় ছিল, কিন্তু কিছু যে বলবে সে ক্ষমতা তার ছিল না। আপনি দেখছিলেন? হ্যাঁ, তখন আমি দেখতেছিলাম, প্লাস হচ্ছে আমার 2টা যে বাচ্চা ছিল, আমার 2টা বাচ্চা বারান্দা থেকে দেখতেছিল। আর আমার বাচ্চা 2টা অনেক দুর্দান্ত, ওদের মানে ওরা কি বলবো, বললে ওদের কথা বলে শেষ হবে না। ওর বাবা মানে ওদের জীবন ছিল। আপনার সাথে কি কোনো কথা বলার চেষ্টা করেছিল, হ্যাঁ, বা অনেক। আপনি কিছু বলার চেষ্টা করেছিলেন কিনা? সাধারণত দেখছি টিভিতে ছবিতে যে বুলেট লাগছে, ছবিতে যেরকম দেখি হসপিটালে নেয়, বের করে ভালো হয়ে যায়। তা আমিও মাথায় ওইটাই রাখছি যে এখন হসপিটালে নিবে, বুলেট বের করবে, ভালো হয়ে যাবে। আপনি বুঝতে পারেননি? না, আমি বুঝতে পারিনি। কখন বুঝলেন যে আপনার স্বামী আর নেই? আমি আমি আমার ভাই ফোন দিয়ে বলছে। তাকে কি হাসপাতালে নেওয়া হয়েছিল? তাকে ফরাজির পাশে যে অ্যাডভান্স হসপিটাল আছে ওইখানে নেওয়া হয়েছিল। ওইখানে ওনার পালস মেপে বলছে যে উনি আর নাই। এই খবরটা আপনাকে আপনার ভাই বলল? হ্যাঁ, আমার ভাই আপনি বলছে। শুনে কি মানতে পেরেছিলেন বিষয়টা? ভাই এটা তো মানার মতো না, কারণ আমার 2টা ছোট বললাম না, ছোট 2টা বাচ্চা আছে, ওরা ওর বাবা বলতেই অজ্ঞান। আমার ছোট বাচ্চা, বড় বাচ্চাটা এখনো পর্যন্ত, ওই দিন আমি ওকে একটু বকা দিছি, ও একটু দুষ্টামি করতেছিল দেখে বকা দিছি, ওর বাবার হোয়াটসঅ্যাপটা বের করে ও নিজে নিজে বলতেছে আমার বাবা আমাকে আদর করতো, আমার বাবা আমাকে চকলেট কিনে দিত, আমার বাবা আমাকে এটা করতো, আমার বাবা থাকলে মা আমাকে অনেক আদর করতো। তাহলে ও কতটুক ডিপ্রেশনে যে কথাটা বলছে। ওর বয়স কত এখন? 3.5 বছর। বড় ছেলে? জি। আর ছোটটা 2 বছর 6 মাস। তো আমার ছোট বাচ্চাটা যখন ওর বাবা মারা যায় তখন আমার ছোট বাচ্চাটা শুধু বাবা আর মা বলতে পারতো, আর কোনো কথা বলতে পারতো না। তো এখন যদি ওকে আমি প্রশ্ন করি যে বাবা তোমার বাবা কোথায়, ও বলে বাবা মরে গেছে। ছোট বাচ্চা? জি। ওদেরকে আসলে সান্ত্বনা দেন কিভাবে আপনি? ওরা যখন অনেক ওর বাবার কথা মনে পড়ে তখন আমি ওদেরকে কবরস্থান নিয়ে যাই। বড় বাচ্চাটা তো একটু একটু বুঝে, তো ওকে যখন নিয়ে যাই ও আসলে পাগল হয়ে যায়। ওর বাবাকে ওর বাবা ওকে আরবি লাইনে পড়াবে বলছে। তো ওকে যখন নিয়ে যায় ওর বাবাকে আলিফবাগুলা শোনায়, তারপর যে কবিতাগুলা পালে এগুলো শোনায়। ওই দিন নিয়ে গেছি, ও নতুন জামাটা পরে বলতেছে বাবা দেখো তো, আমাকে মা আজকে এই নতুন জামাটা কিনে দিছে, আমি পরে তোমাকে দেখাতে আসছি। কোথায় ওনাকে দাফন করেছেন? বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুরে। জি।
তো এখন আপনি থাকেন কোথায় আপনার পরিবার বাচ্চাদের নিয়ে? আমি কিভাবে আসলে আপনার রামপুরাতেও থাকি, জীবনযুদ্ধ, মিরপুরেও থাকি। জীবনের যুদ্ধটা চলছে কিভাবে আসলে? আমার বাচ্চাগুলো বললামই তো অনেক ছোট, আর ওরা অনেক দুরন্ত। ওদের সাথে পেরে ওঠাটা খুব টাফ। তো দেখা যায় যে কারণ ওরা এখন বর্তমানে 3টা অভাব আমার থেকেই নিচ্ছে। ওর চাচারা দেশের বাহিরে থাকে, 2টা চাচাই দেশের বাহিরে থাকে। তো ওদের একমাত্র কাছের যদি থাকি বর্তমানে এখন আমি আর ওর নানা নানি। তো ওইভাবেই দেখা যায় যে চলতেছে বাচ্চাদের নিয়ে। সংসার চলছে কিভাবে আসলে? সংসার চলতেছে বলতে আমার দেবররাও দেয়, কিছু দিচ্ছে, বাবা মা এখান থেকে কিছু পাচ্ছি, এভাবেই। নিজস্ব কোনো আয় বাণিজ্য বা না এরকম কোনো না, সুযোগ সৃষ্টি হয়নি? কারণ আমি আর ছোট ছোট বাচ্চা রেখে আমার পক্ষে পসিবলই না কিছু করা। মিরপুরের যে বাড়ি, সেই বাড়ি তো আপনার শ্বশুরের বাড়ি, হ্যাঁ, তো সেইখানেই থাকছেন আপাতত। তো এই যে জুলাই গণ অভ্যুত্থানের পর শহীদদেরকে সরকার বা বিভিন্ন জায়গা থেকে নানানভাবে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। আপনার পরিবারের পাশে, আপনার পাশে, আপনার সন্তানদের পাশে কি সরকার বা কেউ দাঁড়িয়েছে? জুলাই ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা পেয়েছে। এটি কি পর্যাপ্ত কিনা আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য বা আপনার নিজের চলবার জন্য? এটা তো ভাই, এটা কিভাবে সম্ভব বলেন? 5 লাখ টাকা দিয়ে তো কিছুই হবে না। আমার ছোট বাচ্চাটা দুধের খরচই 10,000 টাকার উপরে যায়। আমার বড় বাচ্চাটা ও কিছু খায় না, ও ফল খাবে। তো আমার বাচ্চারা বেশিরভাগই দেখা যায় যে ফল, চিকেন এগুলার উপরেই থাকে। তো এখন তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার, কিভাবে আমার চিন্তা একটাই ভাবনা সরকারের করছেন? কাছে চাওয়া যে আমাদের বাচ্চাদের তারা হচ্ছে দেখুক, এবং আমাদের যেই একটা বাচ্চাদের বাসস্থান করে দেয়। আপনার কাছ থেকে আপনার শুনবো নেহা, আমরা আবার একটু সাগরের কাছ থেকে শুনে আসি। সাগর, এরপরে রাস্তায় পড়ে গেলেন, হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া হলো কিনা? তারপরেই যেটা হয়, এটা আনুমানিক আমার যখন বুলেট আমি ইনজুর হই, এটা টাইম আনুমানিক 11:20 বা 11:30 এই টাইমটার মধ্যেই। তো আমাকে ফ্রেন্ডরা যখন সবাই কয়েকজনই এসে টেনে যখন হসপিটালে নেওয়ার ট্রাই করছিল, তো কাছে ঢাকা মেডিকেল ছাড়া অল্টারনেটিভ ছিল না ওইখানে। তো ওরা যখন আমাকে একবারে টানা হেঁচড়া করে কাঁধে তুলে নিয়ে যাওয়ার ট্রাই করে, রাস্তার মাঝখানে যে ব্যারিকেডগুলো আছে এগুলো পার করে, তখন যাওয়ার রাস্তা চানখারপুল আর 21শে হলের এই রাস্তাটা দুইটাই ব্লক তখন পর্যন্ত। তো আমাকে 21শে হলের এখান দিয়ে নেওয়ার ট্রাই করছে, একটু পিছনে এসে এখান দিয়ে, যেহেতু একটু বোঝা যাচ্ছে যে ব্যারিকেডটা একটু কিছুটা শিথিল, এরকম ওরা চিন্তা করেছে। কিন্তু যেটা হয় 21শে হলের কাছাকাছি গেলে এরপরে আপনাকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়? ঢাকা মেডিকেলেই। ঢাকা মেডিকেলের ট্রিটমেন্ট কেমন ছিল? ইমার্জেন্সিতে নেওয়া হয়, আমরা তাৎক্ষণিক কোনো ট্রিটমেন্ট পাইনি। তাৎক্ষণিক ওরা তখন ট্রিটমেন্টই করবে না, পড়ে আছে, আরও 2-1জন ইনজুর্ড পারসন ওই সামনের দিক থেকে হয়তো বা এসেছে, পড়ে আছে, ধরবে না কোনো রকম। আমার ফ্রেন্ডরা খুব চিল্লা ফাল্লা কান্নাকাটি, ব্লাডটা ধরে রেখেছে। দেন ওরা জাস্ট পরবর্তীতে একটা ব্যান্ডেজ করে ব্লাডটা আটকাইছে আমার যতটুকু মনে আছে। এরপর আমাকে একটা অবজারভেশন বেডে মানে অবজারভেশনে রেখে ওইখানে পাঠিয়ে দিয়েছে। তখন কোনো প্রপার ট্রিটমেন্ট তখন পর্যন্ত হয়নি। হাতটা যে আলাদা হয়ে আছে এটারও ট্রিটমেন্ট হচ্ছিল না। সময় গড়াতে গড়াতে প্রায় 12টা-1টা বেজে গেছে। দেন যখন অবজারভেশন বেডে আমি ওখানে দেখলাম যে তখন ওই যে ছেলেটাকে আমি মরে যেতে দেখেছি, ওই ছেলেটার লাশটাও কিন্তু ওইখানে নিয়ে আসছে, ওই অবজারভেশনের ওইখানে। আমি ওর দিকে তাকায় ছিলাম, জাস্ট কিছু বলতে পারছিলাম না। দেন যেটা হয়, যখন 1টা-1.5টা বেজে যাচ্ছিল, আমার জাস্ট নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, একটা অক্সিজেন মাস্ক লাগায় রাখছে অবজারভেশনে, এরকমই কোনো ট্রিটমেন্ট হচ্ছিল না। যখন চারদিক থেকে নিউজ আসা শুরু করলো যে আসলেই শেখ হাসিনার পতন ঘটতে যাচ্ছে, এরকম যখন নিউজ, তখন আমরা দেখলাম যে কয়েকজন নার্স বা ওয়ার্ড বয় যারা ছিল তারা একটু আমাকে নিয়ে তোড়জোড় শুরু করছে। তখন একটা ইসে উঠায়, আমাকে টলিতে উঠায় নিয়ে আবার ইমার্জেন্সিতে যেই আছে ওদের ওটি আছে, ইমার্জেন্সি ওটি, ওইখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ওইখানে তখন আমার হাতের ব্যান্ডেজটা করার চেষ্টা করে, তখন একটা ব্যান্ডেজ করে। তখন এই মুহূর্তে যেটা হয়েছে যে আমার আসলে এত পরিমাণ ব্লিডিং হয়েছে ভিতরে, বুকের যে বুলেটটা, এত পরিমাণ ব্লিডিং হয়েছে আমি সেন্সলেস হয়ে গেছি। এরপরে যেটা হয়েছে, আইসিইউতে শিফট করতে হয়েছে, আমার জ্ঞান আর ফিরেনি, বিকাল পর্যন্ত আর জ্ঞান ফিরেনি। আইসিইউতে যখন বিকালবেলায় আমার ফ্রেন্ডরা এসা দেখলো যে আমি একটু জাস্ট চোখগুলা খুলছিলাম, তখন এখান দিয়ে তো আমার ছবিগুলা ওইখানে নিচে থাকতে কয়েকটা ছবি তোলা হয়েছিল, এগুলা খুব ফলাভাবে প্রচার হয়েছিল। তো আমার মাকে তখন অন্যরা দেখাইছিল ছবিটা, তো আমার মা ভিডিও কলে ট্রাই করছিল, আমার ফ্রেন্ডের ফোনে কল দিচ্ছিল, সবার ফোনে কল দিচ্ছিল। আমি জাস্ট এমন একটা ভান ধরছিলাম, আমি কথা বলতে পারছিলাম না, ফোনটা জাস্ট যেন এটা আইসিইউ বেড যেন বোঝা না যায়, জাস্ট মুখটা দেখাচ্ছিলাম যে মুখ নাড়াচ্ছি, ঘুমাচ্ছি আম্মু, আমি একটু
ব্যথা পাইছি, আমি ঘুমাচ্ছি এরকমভাবে বোঝাইতে চাচ্ছিলাম, বাট আম্মু তো বুঝতেছে না, আমি শুধু চোখের পানি দেখতেছি এরকম অবস্থা। পরবর্তীতে ওটি থেকে যখন আমার পরের দিন সকালে একটা ওয়ার্ডে নেওয়া হয়, ওয়ার্ড থেকে আমি ওইখানে পরবর্তীতে ঢাকা মেডিকেল প্রায় 20 দিনের মতো আমার ট্রিটমেন্ট চলে। ওইখানে নেতিবাচক কিছু ট্রিটমেন্ট হয়, যে প্রপার ট্রিটমেন্ট তারা ওইভাবে নিতে পারেনি। আমার যেটা হয় এখানে যে এত বড় একটা উন্ড তৈরি হয়েছিল ডানাতে, এটা ইনফেকশন হয়ে যায় এবং তাৎক্ষণিক ওরা হাত কাটার একটা ব্যবস্থাও করে নেয়। আমার ফ্যামিলি তখন চলে আসছে ঢাকায়, ওরা পাশে ছিল, তারা আসলে কোনোভাবে কাটতে রাজি না, ঢাকা মেডিকেল থেকে কেটে ফেলার একবারে প্রস্তুতি নিয়ে নেয়। তখনই আমি একটু যোগাযোগ করার ট্রাই করি, আমাদের তখন ওই স্বাস্থ্য উপদেষ্টার এপিএসে জয়েন করেছিল তুইন ফারাবি, ওই আবার আমার রাজনৈতিক সহযোদ্ধা এবং দীর্ঘদিনের পরিচিত, ওর সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করি যে ভাই এমন ওরা তো ডিসাইড করে ফেলছে আমার হাত কেটে ফেলবে, এবং বলছে যদি কাটতে না চান তাহলে এটা ট্রিটমেন্টের জন্য আপনারা থাইল্যান্ড চলে যান। ওরা এক প্রকার আমাকে একটা থাইল্যান্ডের জন্য সব পেপারস রেডি করে দিয়েছিল। দেশে অতটা স্থিতিশীল হয়নি তখন পর্যন্ত যে নিয়ে যাবে এরকম প্রস্তুতি হয়নি। পরবর্তীতে কয়েকজনের সহযোগিতা আমাকে সিএমএইচে যখন ট্রান্সফার করা হয়, সিএমএইচে তখন আস্তে আস্তে বুকের ক্ষতগুলো কিছুটা শুকায়, কিন্তু হাতে যেটা হয় সিএমএইচে নেওয়ার পরে ওরা বুঝতে পারে যে ঢাকা মেডিকেল এতদিন রাখা উচিত হয়নি, ওদের এখানে কিছু ট্রিটমেন্টগুলো প্রপারভাবে হয়। সিএমএইচ এর ট্রিটমেন্টটা প্রপার হয়েছে। সিএমএইচে দেন যেটা হয়েছিল, সিএমএইচে যাওয়ার পরে বলছে আপনার নার্ভগুলো অনেক আগেই এগুলার কাজ করা দরকার ছিল, হাতের নার্ভগুলো একবারেই ড্যামেজ হয়ে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে। তারপরে ওইখানে যাওয়ার পরে আমার হাতে ঢাকা মেডিকেল কোনো রকম একটা প্লাস্টার, জাস্ট ওইখানে যাওয়ার পরে প্যারামক্সিক্যাল প্লেট, এখন আমার হাতের ভিতরে একটা প্লেট ঢুকানো, এই হাত দিয়ে আর আমি কোনো ভারী কাজ কোনো কিছু শক্ত করে ক্যাপচার করতে পারছি না। এখন জাস্ট সেন্সিটিভিটি আমার প্রতিটা আঙ্গুলে নাই, যার কারণে আমি সবকিছু ধরতে পারি না, লিখতে পারি না। অনুভূতিটা আছে, হ্যাঁ কিছুটা অনুভূতি আছে। এই 2-1 মিনিট লেখার পরে আমার হাত ঝিম ধরে যায়, কিন্তু আর পারি না, কোনো ভারী কিছু নিতে পারি না। ব্যাগ, এই যে ব্যাগটা, এই যে চিকিৎসার ব্যয়, এই চিকিৎসার ব্যয় আসলে কিভাবে আপনি ব্যয় যেটা আমরা ঢাকা মেডিকেলে যেটা দেখেছি, প্রথম দিকে ব্যয়টা আমার ফ্যামিলিকে বহন করতে হয়েছে। একটা মেডিসিনের জন্য আমাদেরকে বাইরে রেফার করে দিত, ওইখানে পাঠাও একটা টেস্টের জন্য। কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পেয়েছেন? সত্য কথা বলতে যেটা জুলাই ফাউন্ডেশনে যে একটা সহযোগিতা দিচ্ছিল, তো আমাকে সিএমএস থেকে আমার পেপারসগুলো রেডি করা হয় জুলাই ফাউন্ডেশনের জন্য, সব কিছু পেপারস একবার A to Z। তো জুলাই ফাউন্ডেশনে পাঠানোর পরে আমাকে সবাই চিনে জানে, আমি সবারই পরিচিত মুখ ছিলাম। তো আমার পেপারসগুলো আবার 15 দিন 1 মাস পরে আবার সিএমএইচে ব্যাক গেছে একটা পেপারসের জন্য, ওইটাও আমি প্রোভাইড করেছি। আমি জুলাই ফাউন্ডেশন থেকেও এখনো ন্যূনতম সহযোগিতা পাইনি, এখনো পর্যন্ত আমি গভর্নমেন্টের কোনো সহযোগিতা পাইনি। ট্রিটমেন্ট পেয়েছি সিএমএইচে, ভালো ট্রিটমেন্ট হয়েছে, চিকিৎসা পেয়েছেন, সরকারের কোনো উদ্যোগ না এখন পর্যন্ত পাইনি। এখন আমরা যতটুকু শুনেছি যে গভর্নমেন্ট লাস্ট যেটা বলেছে যে ক্যাটাগরি বেস একটা প্রণোদনা দেওয়ার ট্রাই করছে, সেটি তো আছে, ওটা এখন পর্যন্ত হাতে পাইনি। গেজেটভুক্ত করেছে কিনা? হ্যাঁ গেজেটভুক্ত আমি এই ক্যাটাগরিতেই পড়েছি, যেহেতু আমার এটা পার্মানেন্টলি ড্যামেজ, আমি এই হাতে আর। এখন আকাশ সমান স্বপ্ন নিয়ে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, উন্নত ক্যারিয়ার, নিজে সমৃদ্ধ হবেন, সমাজকে কিছু দেবেন, পরিবারকে আলোকিত করবেন, সেই স্বপ্ন তো অনেকটাই ফিকে হয়ে গেছে। সত্য কথা বলতে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো আমার মা বাবা আমাকে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছে, একটা আমাকে নিয়ে পুরো ফ্যামিলির একটা গোল এটা ছিল। এখন পুরাটাই ধুলিসাৎ বলা যায়। মানে চিন্তিত হয়ে যান, মন খারাপ হয়ে যায়? মন খারাপ হয় যখন আমি ফ্যামিলির দুরবস্থার দিকে তাকাই, যে সবাই চিন্তা করেছিল আমি মাস্টার্সে, আমার বাই চান্সলি আন্দোলনের আগে আমার মাস্টার্সটা কমপ্লিট হয়েছে, তো রেজাল্টটা খুব ভালো এসেছে, আমার আশা অনুসারে রেজাল্ট হয়েছে। কিন্তু এই রেজাল্টটা ব্যবহার করে যে আমার যে একটা চিন্তা ছিল আমি বিসিএসে জয়েন করব, কোটা প্রথার বিরুদ্ধে তো দীর্ঘদিন আন্দোলন করে আসছি, আমি এখনও চাচ্ছি না যে আসলে আমি কোনো কোটার আন্ডারে যাই। আমি চাচ্ছিলাম যে আমার যোগ্যতা অনুসারে আমি ভালো কিছু করি, সমাজের জন্য কিছু করি, আমার পরিবারের জন্য কিছু করি। কিন্তু স্বপ্নটা তখনই দুরাশায় পরিণত হয় যখন চিন্তা করি, যখন একটু লেখার ট্রাই করি, দেখি যে আর আমি লিখতে পারছি না। আমি কোচিংয়ে টিচিং করেছি, আমি জাস্ট একাডেমি। এই যে আপনার এই যে মানে এই চিন্তা, দুশ্চিন্তা আপনাকে কি হতাশ করে ফেলে কিনা জীবন সম্পর্কে? অবশ্যই এখন আমি আসলেই যেটা আমি পুরাপুরি একটা হতাশাগ্রস্ত আমার ফিউচার নিয়ে, ক্যারিয়ার নিয়ে, যে আসলে আমি পরিবার কিছু দিতে পারবো কিনা। আমার স্বপ্ন ছিল যে আসলে আমি একটা ভালো জব করে ভালো কিছু করে আসলে ফ্যামিলিটাকে সাপোর্ট দিব। রাষ্ট্র এবং রাজনৈতিক দল বা আমাদের সমাজের কাছে আপনার প্রত্যাশা কি? আসলে সমাজের কাছে আমার দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, এটা প্রত্যাশা না, আমার স্বপ্নই ছিল একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। তো এখন এভাবে নিজেকে মাঝে মধ্যে সান্ত্বনা দিই যে এই জেনারেশনটা, যে জেনারেশনটা স্যাক্রিফাইস করা দরকার ছিল, আমি সেখানে স্বয়ং নিজেই দাঁড়িয়েছিলাম, নিজেই সাক্ষী হয়ে গেছি। তো আর প্রত্যাশার জায়গা অবশ্যই থাকবে, অন্তত যেহেতু আমি একবারে দুরবস্থার মধ্যে পড়ে গেছি, যেহেতু আমার ক্যারিয়ারটাও এখন একটা নিরাশায় পরিপূর্ণ হয়েছে। যদি আমরা এমন কোনো সাপোর্ট পাই যে আসলে আমার ফ্যামিলিটাকে সামনে রান করানো যায়, ফ্যামিলির স্বপ্নগুলো বাস্তবায়ন করা যায়, আমি কোনো কোটা চাচ্ছি না,
যে যোগ্যতার যোগ্যতার ভিত্তিতে আমার মূল্যায়নটা শিক্ষাগত চাচ্ছে। যোগ্যতা আছে, আমার হাত প্যারালাইজড বাট আমার ব্রেইন ঠিক আছে, আমার কিছুটা কাজ করার আমার অ্যাবিলিটি আছে, আমার যে চিন্তা শক্তি, যে মেধা, সেটা এখনো ফুলফিল আছে। আপনি আশা করছি ব্যবহার করতে সেটার উপর ডিপেন্ডস করে যদি গভর্নমেন্ট আমাদেরকে ওইভাবে ট্রিট করতে মানে পারে, রাষ্ট্র, ওইভাবে গভর্নমেন্ট তো আসলে কিছু না, এই যে রাষ্ট্র যদি আপনার সেভাবে সেই মেধা ট্রিট এবং করে, সেই যোগ্যতার ইনশাআল্লাহ আমরা মূল্যায়ন। বাংলাদেশকে যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সেটা সারথি হতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু, আপা আপনার কাছ থেকে এবার একটু শুনতে চাই। তো কোথাও থেকে এখনো পর্যন্ত ওইভাবে কোনো সহযোগিতা পাননি। জুলাই ফাউন্ডেশন শুধু 5 লাখ টাকা দিয়েছে, এটি আসলে পর্যাপ্ত না। আপনার 2টি শিশু সন্তান নিয়ে আপনার প্রত্যাশা হচ্ছে আপনার 2 সন্তানের জন্য এক ধরনের পুনর্বাসন। জি। তো সেই পুনর্বাসন, আপনি কি আপনার স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করেছেন কিনা? না, আমি মামলা করিনি। কেন মামলা করলেন না কেন? মামলা করব ভাই, এখন 10 বছর পরেও যদি উনি আসে, তখন তো আমার ছেলেরা, উনি মানে কাকে বোঝাচ্ছেন? এই শেখ হাসিনা যদি আসে, তখন তো আমার ছেলেদেরকে নিয়ে টানাটানি মানে হবে। আপনি কি এখনো এবং সেই ভয়ে আছেন? আমি কোনো কিছুতে জড়াতে চাই না, কারণ আমি তো বললামই যে আমার সাথে আপনি দৌড়ানোর আপনার মতো স্বামী কেউ নাই। হত্যার বিচার চাচ্ছেন না, কিন্তু এই না, যে অবশ্যই আপনার বিচার চাই, বিচার চাবো না কেন? বিচার চাইলে তো আপনি মামলা করতেন। না, আমার ছোট ছোট বাচ্চা, এর জন্য আমার ফ্যামিলি থেকে বলছে যে এগুলো তুমি যাও না, কারণ যারাই মামলা করছে তারাই নাকি অনেক হয়রানির শিকার হয়েছে। এখনো আমি এখন না, আমি শুনছি, তো এর জন্য আমার বাসা থেকে টোটালি নিষেধ মানে করেছে। আপনি এখনো আসলে ওই ভয়ের মধ্যেই আছেন। সাগর, আপনি যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন, একটা সুন্দর স্বপ্ন ছিল, আপনার স্বপ্ন ভেস্তে গেল। এই স্বপ্ন তো মানে ধ্বংস করে দিল। এক প্রকার আপনাকে হত্যা করবার জন্যই গুলি করা হয়েছে। আমরা তো একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই। রাইট। সেখানে এই ধরনের হত্যা, আপনাকে যে গুলি করে একটি হাত পঙ্গু করে দেয়া, এগুলোর বিচার নিঃসন্দেহে হতে হবে, নিশ্চিত করতে হবে। তাহলেই তো আসলে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। অবশ্যই যদি আমরা বিচার ব্যবস্থার দিকে না যাই, তাহলে প্যাসিজম বা প্যাসিবাদরা বারবার সাহস পাবে যে আমার তো সাহস বিচার পাবে। হয়নি, আমি তো গুলি করেছি, আমি তো এখনো চিন্তা করবে যে আমাদেরকে এখনো ভয় পায়, ভয় পাই। রাইট। শহীদদের পরিবাররাও ভয় পায় এখনো। এই ভয়কে জয় করতে হবে আসলে। ধন্যবাদ সাগর আপনাকে, ধন্যবাদ নেহা আপনাকেও। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কাউসার আহমেদ সাগর, যিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন, সে কারণেই তাকে হত্যা করতে চেয়েছিল হাসিনার পুলিশ। তবে মৃত্যুর মুখ থেকে ফিরতে পারলেও সাগর তার শরীরে বয়ে বেড়াচ্ছে নির্মম বুলেট, ক্ষতবিক্ষত তার পুরো দেহ। এ নিয়েই তাকে কাটতে হবে বাকিটা জীবন। এদিকে শহীদ মোহাম্মদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা পড়েছেন অকুল পাথারে। হাসিনার পুলিশ বাহিনী তার স্বামীকে কেড়ে নিয়ে দিয়ে গেছে এক সমুদ্র হাহাকার। ছোট্ট 2টি সন্তান সহ নিজের ভবিষ্যৎ কোন দিকে যাবে সে চিন্তায় এখন নিদ্রাহীন, স্বপ্নহীন দিনরাত কাটছে তার। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে শহীদদের ত্যাগের মূল্যায়ন হবে, আহতরা পাবেন সুচিকিৎসা, বিপদে আপদে তাদের পাশে থাকবে রাষ্ট্র ও সরকার। দর্শক, এ অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।